স্বাগত ডিবিসি সংবাদে, আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী ভোটাধিকার প্রতিষ্ঠা করাই হবে নবগঠিত নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কাজ। আর সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করেই সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে হবে তাদের। এসব কথাই বলেছেন রাজনীতিকরা। পাশাপাশি দ্রুত নির্বাচনের রোডম্যাপ চান তারা। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের পর প্রশাসনে থাকা আওয়ামী লীগের আস্থাভাজন হিসেবে পরিচিত কর্মকর্তাদের সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। এ পরিস্থিতিতে 5ই সেপ্টেম্বর পদত্যাগ করে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। নির্বাচন কমিশন পুনর্গঠনে 31শে অক্টোবর অনুসন্ধান কমিটি করে মন্ত্রিপরিষদ বিভাগ। ওই কমিটির কাছে নাম প্রস্তাব করে বিভিন্ন রাজনৈতিক দল। এসব নাম পর্যালোচনা করে রাষ্ট্রপতির কাছে 10 জনের তালিকা দেয় অনুসন্ধান কমিটি। সেখান থেকে বাছাই করে বৃহস্পতিবার নতুন কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। নিয়োগ পেয়ে ভোটাধিকার প্রতিষ্ঠার কথা বলেন সিইসি এএমএম নাসির উদ্দিন। এত রক্ত, এত শ্রম, এত ঘাম, এত স্যাক্রিফাইস এর মধ্যে দিয়ে একটা সুযোগ আমরা এই বাংলাদেশ পেয়েছি। এখন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সবাই সহযোগিতা চাইব। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভোটারকে নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোটদান করার যে একটা ব্যবস্থা করা, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজনীতিকরা বলছেন ভোটাধিকার প্রতিষ্ঠাই হবে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কাজ। এজন্য সাংবিধানিক সংস্থাটির জবাবদিহি নিশ্চিতে তাগিদ দেন তারা। নির্বাচন প্রক্রিয়া করে বিঘ্নিত হবে কিনা তা জানি না, আমি আশা করব হবে না। যিনি প্রধান নির্বাচন কমিশন হয়েছেন তা থেকে আমি আশা করি যে উনি ভালো করবেন। আমি আশা করি বলছি, কারণ আশাই তো বলবো, তাই না? এইবার যে নির্বাচন কমিশন গঠন হলো তাতে জনগণের প্রত্যাশা অনেক বেশি, কিন্তু প্রধান প্রত্যাশা হচ্ছে এই নির্বাচন কমিশন একটা সকলের অংশগ্রহণে সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ, নিরপেক্ষ ভোটের অধিকার নিশ্চিত করবে। প্রথম দায়িত্ব হচ্ছে বাংলাদেশের জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হলে তার ভোটাধিকারটা আপনি তাকে ফিরিয়ে দিতে হবে, এবং তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তার মালিকানার প্রথম স্তরের বিষয়টা হচ্ছে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সে তার প্রতিনিধি নির্বাচিত করবে, সে তার সরকার নির্বাচিত করবে, যে তার কাছে দায়বদ্ধ, জবাবদিহি থাকবে। বিশেষজ্ঞরা মনে করছেন মানুষের আস্থা অর্জন করাই হবে নতুন কমিশনের সামনেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জনগণের যে ভোট দেওয়ার অধিকারের প্রতি অনীহা, যে আমি কাকে বেছে ভোট দিব, সেখানে ভোটার এডুকেশনের দরকার। সবাই খুব তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে। আমি মনে করি যে নির্বাচন কমিশনের সবচেয়ে প্রথম 6 মাস সমস্ত দেশে ভোটার এডুকেশন করা উচিত। রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নতুন কমিশন। নির্বাচিত প্রতিনিধি ছাড়া। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। নতুন নির্বাচন কমিশন প্রভাব মুক্ত হয়ে কাজ করতে পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি জানিয়েছে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সবগুলো রাজনৈতিক দলকে নতুন ইসিকে সহযোগিতা করতে হবে। তবে অতীতের অভিজ্ঞতায় কিছু জায়গায় সংস্কারও চায় দলটি। দুপুরে রাজধানীর পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমেদ। প্রধান নির্বাচন কমিশনার সাহেব যে বক্তব্য রেখেছেন, আশাবাদী হওয়াই যায়। উনি বলছেন আমি বেইনসাফি কোনো কাজ করব না, সবার অধিকার নিশ্চিত করার জন্য চেষ্টা করব, বিশেষ করে ভোটারদের। এই কথার উপর দৃঢ় পদজি থাকতে পারেন, তো অন্তর্বর্তীকালীন সরকার জন্য এদিকে যত দূর সম্ভব সহযোগিতা করে। রবিবার দুপুরে শপথ নেবেন সিইসি সহ 4 নির্বাচন কমিশনার। নবগঠিত নির্বাচন কমিশনের সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার চতুর্দশ নির্বাচন কমিশনের সদস্যদের নাম প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সিইসি নিয়োগে পেয়েছেন সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন, এছাড়া সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ কমিশনার হিসেবে নিয়োগ পান। সার্চ কমিটির প্রস্তাবিত নাম থেকেই এই 5 জনকে বেছে নিয়েছেন রাষ্ট্রপতি।
পালিয়ে গিয়েও শেখ হাসিনা বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে আর তার কর্মীদের দিয়ে বিশৃঙ্খলা তৈরির উস্কানি দিচ্ছেন, এমন দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। জুলাই আগস্টের আন্দোলনে শ্রমিক রিকশা চালকদের হত্যার প্রতিবাদে পল্টনের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে দাবি করেন তিনি। এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশে গার্মেন্টস সেক্টরে বিশৃঙ্খলা তৈরির পেছনেও আওয়ামী লীগের পলাতক নেতারাই দায়ী। প্রশাসনে এখনো যেসব আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে বসে আছেন তাদের অবিলম্বে সরাতে হবে বলেও জানান তিনি। বলেন, কিছু ব্যবসায়ী সিন্ডিকেট ষড়যন্ত্র করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে যাচ্ছে। এ সময় অন্তর্বর্তী সরকারকে নির্বাচন নিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি। ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, ও নরকে যাওয়ার পরেও ধান ভাঙছে। নিজের জীবন বাঁচাতে আপনি নিজে পালিয়ে চলে গেলেন, আর যাদেরকে দিয়ে আপনি হত্যা করালেন, জীবন কেড়ে নিলেন গণতান্ত্রিক কর্মীদের। এই দুর্বৃত্তদেরকে তিনি আশকারা দেন, তুমি মারো, প্রতিহত করো, হত্যা করো। ইতিমধ্যে 2-3 জনকে হত্যাও করিয়েছেন এই দুষ্কৃতিকারীদের দ্বারা। গুরুত্বহীন ও অপ্রয়োজনীয় খাতে কোনো অর্থ ব্যয় করা হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। দুপুরে দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে লোকোমোটিভ পরিদর্শন করে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা আরও জানান, বিগত সরকারের বিভিন্ন ক্ষেত্রে অপ্রয়োজনীয় খাতে বরাদ্দ দিয়েছিল, কিন্তু এখন আর তা হবে না। দেশে যেসব অঞ্চলে সড়ক যোগাযোগ ভালো না সেসব এলাকায় রেল যোগাযোগ উন্নয়ন করা হবে। যে এলাকায় রেল যোগাযোগ ভালো নেই সেই এলাকায় সড়ক যোগাযোগ উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি। এর আগে সকালে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির সম্মেলন কক্ষে রংপুর দিনাজপুর অঞ্চলের বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন উপদেষ্টা। এ সময় তিনি গ্রাহক হয়রানি ও দুর্নীতি কমাতে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন। প্রয়োজনীয় যেখানে সেখানে আমরা অর্থ বিনিয়োগ করব, অপ্রয়োজনীয় অর্থ যেখানে প্রয়োজন নাই সেখানে কোনো প্রকল্প আমরা করব না। সবগুলো একই জায়গায় না করে যেখানে সড়ক পথটা ভালো আছে সেখানে সড়ক পথের উপর নির্ভর করা, যেখানে রেলপথ সেখানে রেলপথকে জোরদার করা, এবং যেখানে রেল কিংবা সড়ক কোনোটাই ভালো না সেখানে নৌপথকে সুযোগ থাকলে সেটাকে ডেভেলপ করা। দেশে বিদেশি পর্যটকরা সম্পূর্ণ নিরাপদ বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফ। শেরেবাংলা নগরে বিএসআইসিতে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। বলেন, বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে কাজ করছে তার সরকার। দেশের পর্যটন খাতের বিকাশের জন্য সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি। নতুন নির্বাচন কমিশন নিয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশন গঠন হয়েছে, সেখানে সবাই অভিজ্ঞ। এখন ধাপে ধাপে নির্বাচনের পথে এগিয়ে যাবে দেশ, আর নির্বাচনে ভোটারের মতামতকেই বেশি গুরুত্ব দেওয়া হবে। এবার বাজার পরিস্থিতি। রাজধানীতে বেশিরভাগ শীতের সবজির কেজি 100 টাকার উপরে। খুচরা বাজারে নতুন আলু 140 টাকা, টমেটো 150, শিম 120 এবং বেগুন বিক্রি হচ্ছে 110 টাকা দরে। এতে হতাশ ক্রেতারা, তবে কিছুটা স্বস্তি পেঁয়াজের বাজারে। সপ্তাহের ব্যবধানে 140 টাকা থেকে কমে এখন কেজি 120 টাকা। রাজধানীর কাঁচা বাজারে আসছে নতুন আলু, তবে দাম চড়া। বিক্রি হচ্ছে 140 টাকা কেজি। স্বস্তি নেই টমেটো, সিম ও বেগুনের বাজারেও। শীতের সবজির বাড়তি দামে হতাশ ক্রেতারা। এখন তো সবজির সিজন, আর তা আরো কম দাম থাকার কথা ছিল, কিন্তু সেই তুলনায় দামটা অনেক বেশি হয়ে যাচ্ছে। যারা আমরা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তাদের নাগালের সবকিছুই বাইরে। দ্রব্যমূল্যের যে অবস্থা, শীতকালে আপনার অন্য টাইমের থেকে এখন অনেক বেশি দাম। ধরেন 100 টাকা করে বলতেছে, কিন্তু এখানে এখন 130 টাকা করে আছে। এখনো টমেটোর দাম অনেক বেশি। টমেটো তো শীতের সময় কমার কথা, ফুলকপির দাম বেশি। বিক্রেতারা বলছেন শীত আরেকটু বাড়লে সবজির সরবরাহ বাড়বে, এতে কমবে দাম। গত সপ্তাহ যে দাম আজকেও এই দামে, কিন্তু দাম কমে নাই। টমেটো হয়েছে 150 টাকা, গোল বেগুন হয়েছে 120 টাকা, সিম 120 টাকা। কিছু কিছু আইটেম সবজির দাম 100 টাকার উপরে।
এদিকে 2 সপ্তাহ ধরে অপরিবর্তিত ডিমের দাম। ডজন পাওয়া যাচ্ছে 145 থেকে 150 টাকার মধ্যে। ডজন বর্তমানে আমরা 145, 80 ডিমটা একটু ওঠানামা করে, লাল ডিমটা একই আছে। স্থিতিশীল আছে ডাল, তেল সহ আরও কিছু নিত্যপণ্যের দাম। কমেছে পেঁয়াজের দামও। তবে দেশি মাছের সরবরাহ ভালো থাকায় দামও কিছুটা কম। শীতের সিজন তো একটু সব মাছ পাওয়া যায়, এখন মনে করেন রাস্তাঘাটে প্রচুর মাছ পাওয়া যায়, সেজন্য বাজারে কাস্টমার কম আসে আর মাছের দাম অনেকটাই কম। রাজধানীতে গরুর মাংস 750 আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি দরে। দাম বেশি, বেচা হয় না, এই লোক তার 750। ক্রেতারা বলছেন সরকার তদারকির ব্যবস্থা জোরদার না করলে সবজি সহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আসবে না। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর বাইরের পাইকারি ও খুচরা বাজারে শীতের সবজির সরবরাহ বাড়লেও কমছে না দাম। ব্যবসায়ীরা বলছেন কয়েক হাত ঘুরে তাদের কাছে সবজি আসায় কিছুটা বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এর ফলে দর আরও বাড়ছে খুচরা বাজারে। নরসিংদীর পাইকারি বাজারে বেড়েছে শীতের সবজি। প্রতি কেজি কাঁকরোল বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, ধুন্দল 20 থেকে 30, ঢেঁড়স 30 থেকে 40 টাকা দরে। এছাড়া সিম 90 টাকা এবং নতুন আলু মিলছে 90 থেকে 100 টাকায়। সবজির এই দাম নিয়ে হতাশ ক্রেতারা। কৃষক ও পাইকাররা বলছেন সিন্ডিকেট ও পরিবহন খরচের কারণে সবজির দাম বাড়তি। সরবরাহ বাড়লে দাম কমবে। সবজি তো ভাই ঠিক না, আজ বাজার কম, কালা বেশি, সবজি একদম মাল বেচাই না। মাল আমরা দামে বেচতে লাগি রকম, ব্যাপারীরাও দামে বেচতে, আমরাও মায়া গেলাম, ব্যাপারীরাও মায়া গেল। তারপর দিন যাইতেছে, মালের দাম কমে আসতেছে, প্রতিদিন যাইতেছে আর মালের দাম কমে, প্রতিদিন 5 টাকা 10 টাকা কেজি কমে আসতেছে। কুড়িগ্রামের হাট বাজারে সবজি সরবরাহ বৃদ্ধি পেলেও তা বিক্রি হচ্ছে চড়া দামে। পাইকারি বাজারে যেই ফুলকপি বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়, খুচরায় তা ঠেকেছে 70 টাকায়। আর পাইকারি বাজারের 20 টাকার সিম খুচরায় দাম 35 থেকে 40 টাকা। তবে নতুন আলুর দেখা মেলেনি কুড়িগ্রামের বাজারে। সবজির দাম আমরা আর কি কম দামে পাওয়ার চিন্তা ভাবনা করছি, কিন্তু সেভাবে আর কি কম পাচ্ছি না আর কি। আমরা সবজির দাম এখনো বেশি আছে, আশানুরূপ কম পাচ্ছি না এখনো। পাইকাররা বলছেন কয়েক হাত ঘুরে তাদের কাছে সবজি আসায় দাম কিছুটা বেশি। আর ভোক্তারা মনে করেন ক্ষেত থেকে সবজি সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছানো গেলে কৃষক যেমন ন্যায্য মূল্য পাবেন, তেমনি ভোক্তাও কম দামে কিনতে পারবেন। পেঁয়াজ বেশি হচ্ছে পাইকারি 85 টাকা কেজি, আদা বেশি হচ্ছে 110, 100, কাঁচামরিচ বেশি হচ্ছে 70 টাকা কেজি, রসুন বেশি হচ্ছে 220, 260। আমরা সরাসরি কৃষকের কাছে পাই না, আমরা কয়েক হাত বদলে আমরা পাই, এই জন্য আমাদের দাম বেশি দিয়ে কিনতে হয়, আবার বেচতে হয় বেশি। সরবরাহ ঠিক থাকলে সবজির দাম আরও কমে আসবে, এমন প্রত্যাশা ক্রেতা ও বিক্রেতার। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক। জলবায়ু পরিবর্তনের কারণে তৈরি বৈশ্বিক উষ্ণায়ন বর্তমান বিশ্বের 19% ডেঙ্গুর জন্য দায়ী। মার্কিন বিজ্ঞানভিত্তিক সাইট কসমসের এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। বর্তমানে এশিয়া ও আমেরিকায় অন্তত 25 কোটি 70 লাখ মানুষ এমন জায়গায় বসবাস করছেন যেখানে জলবায়ু উষ্ণায়নের কারণে আগামী 25 বছরে ডেঙ্গুর প্রকোপ দ্বিগুণ হতে পারে, এমন চিত্র উঠে এসেছে এই গবেষণায়। ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ সংশ্লিষ্ট গবেষকদের অনুমান বলছে 2050 সালের মধ্যে ডেঙ্গুর প্রকোপ গড়ে বাড়বে 61% পর্যন্ত। কয়েকটি শীতপ্রধান অঞ্চলেও এর প্রকোপ বাড়বে দ্বিগুণের বেশি। এশিয়া ও আমেরিকার 21টি দেশের ডেঙ্গুর প্রকোপ ও জলবায়ুর ওঠানামায় নানা তথ্য খতিয়ে দেখে এই তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। গবেষণায় আরও বলা হয়, আগামী কয়েক দশকে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে পারে 150 থেকে 200% পর্যন্ত। উত্তরের জেলা দিনাজপুরে বাড়ছে শীত, তাই লেপ তোশকের দোকানে ক্রেতাদের ভিড় বেড়েছে, কারিগরদের ব্যস্ততাও। তবে গতবারের চেয়ে এবার দাম বৃদ্ধি পাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন উপকরণের দাম বাড়ায় বেড়েছে লেপ তোশকের দাম। উত্তরের জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরে বরাবরই শীত মৌসুমের স্থায়িত্ব একটু বেশিই হয়। প্রতিবছর উত্তরাঞ্চলবাসী নভেম্বরের শুরুতেই উত্তরের হিমেল হাওয়ার পরশ পেলেও এবার তা অনুভব করছে মাসের মাঝামাঝিতে। তবে শীত বরণের প্রস্তুতির রয়েছে তোড়জোড়। শীতের দিনে উষ্ণতা পেতে লেপ তোশকের দোকানে ছুটছেন ক্রেতারা। কর্মব্যস্ততাও বেড়েছে কারিগরদেরও। গরিব মানুষ তো আর বানাইতে পারে না, কারণ যে আপনার
একটা লেপ বানাইলে 1400-1500 টাকা লাগে। শীত বাড়লে তো কাজের চাপ বাড়বে, চাহিদা মোটামুটি আছে, কাজ হচ্ছে, আরো সামনে আরো শীত পড়লে আরো কাজ হবে। এদিকে ক্রেতাদের অভিযোগ, অন্যবারের তুলনায় এবার দাম অনেক বেশি। ঠান্ডাতে মনে করেন এখন লেপ না বাড়ালো তো হয় না, বাচ্চা কাচ্চা নিয়ে পয়সাও খোলা না, প্রতি জিনিসের দাম বেশি। দামটা আমাদের কাছে বেশি মনে হচ্ছে গত বছর তুলনায়। বিক্রেতারা বলছেন উপকরণের দাম বাড়ায় তাদেরও বাড়াতে হচ্ছে পণ্যের দাম। জিনিসপত্রের যে দাম এবং মানুষ কাস্টমার নিতে আসতেছে, আসে ঘুরে যাচ্ছে, জিনিসের দাম যদি একটু কমে তাহলে কাস্টমার আরো বাড়বে। প্রকারভেদে লেপের দাম পড়ছে সর্বনিম্ন 1000 থেকে সর্বোচ্চ 3000 টাকা পর্যন্ত। ডিবিসি নিউজ ডেস্ক। টাইগার্সদের খবর, বাংলাদেশের সাথে 3টি ওয়ানডে ও টি20 সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। 27 নভেম্বর থেকে জ্যোতিদের মুখোমুখি হবে আইরিশরা। শুক্রবার সকালে ঢাকায় এসে পৌঁছায় আয়ারল্যান্ডের মেয়েরা। আজ বিশ্রাম নিয়ে শনিবার থেকে নিজেদের প্রস্তুতি শুরু করবে সফরকারী দল। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ হবে ঢাকায়, আর টি20 সিরিজটা দু দল খেলবে সিলেটে। এদিকে সরাসরি ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করতে এই সিরিজের সবকটি ম্যাচ জিততে হবে বাংলাদেশকে। সেই কারণেই ওয়ানডে সিরিজটা বাড়তি গুরুত্ব পাচ্ছে স্বাগতিকদের জন্য। আর ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।